সরকারিভাবে দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছায় না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। 2 বছর ধরে বন্ধ আমদানি। অন্তর্বর্তী সরকারকে দুষলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সুযোগ সুবিধা ছেড়ে গেছে, একটার কাছে 5টা হইতে হয়। নিয়ন্ত্রণ ওষুধের সাপ্লাইগুলো না থাকার কারণে বিগত 2 বছর যাবত আমরা তাদেরকে ঠিকমতো ওষুধের সাপ্লাই দিতে পারছি না। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। বেড়েই চলেছে হামের রোগী। জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা। সচেতন থাকার পরামর্শ ডাক্তারদের। দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে কাল সকালে। সন্তান খুনের বিচার দাবি পরিবারের। কাল শপথ নেবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। রাজ্য বিধায়কদের সঙ্গে আজ অমিত শাহর বৈঠক। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এখন আর সরকারিভাবে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৌঁছায় না জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী। 2 বছর ধরে আমদানি বন্ধ থাকায় শুধু সচেতনতা বৃদ্ধির কাজটুকুই করছেন পরিবার পরিকল্পনা কর্মীরা। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতার কারণে বন্ধ হয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী আমদানি। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে জনসংখ্যার বিস্ফোরণ ঘটবে বলে শঙ্কা সচেতন মহলের। একসময় এভাবেই জন্ম নিয়ন্ত্রণের প্রচারণা চলত পত্রপত্রিকা, বেতার ও টেলিভিশনে। সরকারিভাবে বিনামূল্যে সরবরাহ করা হতো পরিবার পরিকল্পনা সামগ্রী। এবার একটু বর্তমান প্রেক্ষাপট দেখে না যাক। সিরাজগঞ্জের মাসুম আইনায়েত পেশায় পরিবার কল্যাণ সহকারী। সূর্যোদয়ের কিছুক্ষণ পরেই শুরু হয় তার কর্মব্যস্ততা। নদী ভাঙন কবলিত খোকসাবাড়ি চরে মানুষের বাড়ি বাড়ি যান। কখনো উঠান বৈঠকের মাধ্যমেই জন্ম নিয়ন্ত্রণের কাউন্সিলিং করে যাচ্ছেন। তবুও 2 বছরে এই এলাকায় শিশুর জন্ম এবং গর্ভবতী মায়ের হার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কেন? গরিব মানুষগুলো, এখানে অভাবী মানুষগুলো আছে, একদম নদী পার হয়ে আমরা তাদেরকে সেবা দিতাম যখন আমাদের পর্যাপ্ত ওষুধের সাপ্লাই ছিল। কিন্তু এখন এই যে জন্ম নিয়ন্ত্রণ ওষুধের সাপ্লাইগুলো না থাকার কারণে বিগত 2 বছর যাবত আমরা তাদেরকে ঠিকমতো ওষুধের সাপ্লাই দিতে পারছি না, যার জন্য দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হচ্ছে। 2024 সাল থেকে দেশের জন্ম নিয়ন্ত্রণ খাবার বড়ি, কন্ডম, আইইউডি এবং ডিডিএস কিট আমদানি বন্ধ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের অদূরদর্শিতার কারণে দেশ জুড়ে বেড়েছে গর্ভবতী মা এবং শিশু জন্মের হার। বিগত সরকার আমাদের স্বাস্থ্য খাতে যে সেক্টর ওয়াইড প্ল্যান আমরা করতাম, সেই সেক্টর প্রোগ্রামটাকে হঠাৎ করে বন্ধ করে দেয়। এটা বড় একটা নীতিগত সিদ্ধান্ত ছিল। এর বিপরীতে কিভাবে আমাদের প্রোগ্রাম প্ল্যানিং হবে সেটারও কোনো নীতি তারা দিতে পারেনি। তো অন্তর্বর্তী সরকারি সময় ব্যর্থতা এবং ব্যত্যয় হয়েছে, ফলে আমরা এবার সমস্যা দেখলাম। আগে যে অপারেশনাল প্ল্যান হতো, সেই অপারেশনাল প্ল্যানগুলো বন্ধ হয়ে যাওয়াতে দীর্ঘদিন ধরে ওখানে একটা স্থবিরতা আছে। চরাঞ্চল, যেখানে বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে। নুন আনতেই যেখানে পান্তা ফুরোয়, সেখানে পয়সা খরচ করে জন্ম নিয়ন্ত্রণের উপকরণ কেনার কোনো আগ্রহই নেই মানুষগুলোর মাঝে। তাই পিছিয়ে পড়া হতদরিদ্র এই জনগোষ্ঠীতে ঘটছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা। আগে আপা ওষুধ দিছে, কিন্তু পোলাপান বাচ্চা জাগরে হয়েছে সুযোগ সুবিধা মতে। আর এখন হলো সুযোগ সুবিধা ছেড়ে গেছে, একটার কাছে 5টা হইতে হয়। ব্যবস্থার উপরে 2 বছর আগে থাকছি, এখন ব্যবস্থা কোনো নিতে পারি না। এখন সন্তান বেশি হয়ে গেলে এসব মানুষ কয় যে পেটে হয়ে যায়, তখন তো আর কিছু করার নাই। তখন যদি নষ্ট করতে যায়, তখন করে আরও টাকা পয়সার দরকার বেশি হয়। টাকা পয়সা নাই দেখে হয়তো আমরা আশা করে থাকি যে আপনারা আল্লাহ দিদি করে আমাদের আল্লাহ উপকার। পরিবার পরিকল্পনার সাথে সংশ্লিষ্টরা জানান, সাধারণত ঘরের নারীরাই তাদের থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নিতেন। এখন সরবরাহ না থাকায় সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া যাচ্ছে না কোনো উপকরণ। সামাজিকভাবে বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে লজ্জা পাওয়ায় প্রয়োজন থাকলেও কিনে ব্যবহার করতে পারছেন না জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা কন্ডম। 5 আগস্টের পর থেকে পরিবার পরিকল্পনা কোনো রকমের সামগ্রী সাপ্লাই নাই, মানে পর্যাপ্তভাবে নাই।
আর এই কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর পরিবার পরিকল্পনার সামগ্রীগুলো এমনই মানে যেটা মানুষের কাছে বলতে লজ্জা শরম পায় মানুষ। আমরা শিশু থেকে শুরু করে এই দম্পতি পর্যন্ত কিশোর কিন্তু এর মধ্যে রয়েছে আমাদের। এই বৃহৎ জনগোষ্ঠীর সেবা আমরা আসলে দিতে পারছি না। আমরা নিজেরাও খুবই লজ্জিত, দুঃখিত এবং কষ্টের মধ্যে রয়েছি। পরিসংখ্যান বলছে বিগত বছরগুলোর তুলনায় 1/3 নেমে এসেছে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ। আমরা ফিল্ড পর্যায়ে গত 2 বছরে গিয়েছি, তাতে দেখেছি যে বিগত সময়ের থেকে এইখানে এখন হচ্ছে যে জনসংখ্যা মানে ছোট বাচ্চার পরিমাণটা আমরা বেশি দেখতেছি। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সামগ্রী আমদানির বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। জন্মনিত সামগ্রী সরবরাহ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, ফলে আমরা দম্পতিদের মাঝে জন্মনিত সামগ্রী দিতে পারছি না। আর না দেওয়ার কারণে আমাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যাচ্ছে। 56,000 বর্গমাইলের এই দেশে 18 কোটিরও বেশি মানুষের বাস। সচেতন মহল বলছে সঠিকভাবে জন্ম নিয়ন্ত্রণ করা না গেলে ঘটবে জনসংখ্যার বিস্ফোরণ। তাই অতি দ্রুত জন্ম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সামগ্রী আমদানি এবং মাঠ পর্যায়ে বিতরণ শুরুর দাবি তাদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। হাম পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, গত 24 ঘন্টায় নতুন করে রাজশাহী মেডিকেলে কতজন রোগী হাম উপসর্গ নিয়ে বা হামের কারণে ভর্তি হয়েছে, পাশাপাশি যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থাপনা নিয়েছে? রাবি, হাসপাতাল কর্তৃপক্ষ গত মাস থেকেই কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। আমি যারা আইসোলেশনে এবং ওয়ার্ডের যে 2টি ওয়ার্ড রয়েছে সেখানে বিশেষ করে অতিরিক্ত অক্সিজেনের লাইন সরবরাহ এবং এই আইসিইউ বেড সেটি বাড়ানোর ফলে এবং রাজশাহী বিভাগে মোট 12 লাখের অধিক কিন্তু টিকাদানের ফলে হামের যে পরিস্থিতি প্রথম অবস্থাতে নাজুক ছিল সেটা অনেকাংশে কিন্তু কমে এসেছে। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন, প্রথম অবস্থাতে যে রোগীগুলো ছিল অনেক রোগী কিন্তু এখনও আইসিইউতে সুস্থ হওয়ার পরে কিন্তু আইসিইউতে তারা আবার তাদের চিকিৎসার পরে তারা বেড়ে যাচ্ছেন এবং তাদের কিন্তু অনেকের এই নতুন নতুন ভ্যারিয়েন্টে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন, সে কারণে কিন্তু ভালো হচ্ছেন না। তবে গত মাস থেকে এবং এই মাসে যে রোগীগুলো ভর্তি হয়েছে তাদের অবস্থা অনেকটাই ভালো, চিকিৎসকরা তেমনটি কিন্তু জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 9 জন সাসপেক্টেড রোগী ভর্তি রয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড 10 এবং 24 নম্বর ওয়ার্ডে মোট 109 জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে এই যারা অভিভাবক আসছে বর্তমান অবস্থায় তারা কিন্তু অনেকটাই সচেতন হয়েছেন। প্রথম অবস্থাতে অভিভাবকরা এবং শহর থেকে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু অনেকটা অসচেতন থাকার ফলেও হামের যে প্রকোপ সেটি কিন্তু অনেকাংশে ছড়িয়েছে এবং এখন যেমনটি আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখছি যে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা কমতে শুরু করেছে, মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেকটা কম। আগে যেমন মেঝে বারান্দায় কিন্তু অতিরিক্ত রোগীর যে চাপ ছিল এখন কিন্তু সেটি নেই। রাব্বি, তারেক, আপনাকে ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান। পোস্টে বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:50 এমিরেটসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃষ্টির মরদেহ নিয়ে ফ্লাইট ঢাকায় পৌঁছাবে কাল সকাল 8:40। এদিকে প্রিয় সন্তানের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। মধ্যপ্রাচ্য যুদ্ধে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী দীপালির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ মরদেহ গ্রহণ করেন, একই সাথে আর্থিক অনুদান হস্তান্তর করেন পরিবারকে। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা বিদেশের মাটিতে মারা গেছেন সবার মরদেহ দেশে ফেরাতে নিরলসভাবে কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধে এখন পর্যন্ত 8 বাংলাদেশি মারা গেছেন, যার মধ্যে 6 জনের মরদেহ দেশে ফেরানো গেছে। একজনকে দাফন করা হয়েছে সৌদি আরবে। ইরাকে একজনের মরদেহ রয়েছে। একজন কর্মক্ষম নারী,
একটি পরিবারের ভরসা ছিলেন দীপালি। তার নিথর দেহ কফিনে বন্দী হয়ে ফিরেছে স্বদেশের মাটিতে। ছোট বোন লাইজুর কান্নায় ভারী হয়ে যায় বাতাস। বিমানবন্দরে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও অন্যান্য কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন। পরে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। বোনের স্মৃতিচারণে উঠে আসে পরিবারের প্রতি দীপালি আক্তারের অবদান। আমার ফ্যামিলির কথা চিন্তা করতে করতে আজকে উনি মৃত্যুবরণ করছে ওই দেশে, তার ওনার কথা চিন্তা করলে উনি আগেই চলে আসতো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন মোট ৮ বাংলাদেশি নিহত হয়েছেন। ফেরানো গিয়েছে ৬ জনের মরদেহ। একজনকে সৌদিতে দাফন করা হয়েছে, আর একজনের মরদেহ এখনও ফেরার অপেক্ষায়। মরদেহ পরিবহন ও দাফন বাবদ আমরা প্রবাসী কল্যাণ থেকে সহযোগিতা করা হচ্ছে ৩৫,০০০ টাকা। বিশেষ অনুদান হিসেবে ৫০,০০০ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। আর্থিক অনুদান দেওয়া হচ্ছে ৩ লাখ টাকা এবং সব মিলিয়ে আরও ১০ লাখ টাকা তারা পাবে বিমা থেকে। তো সব মিলিয়ে ১৩ লাখ টাকা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে। কোনো কিছুই দীপালিকে ফেরত আনবে না, সেটা আমরা বুঝি, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সচেষ্ট আছি। দীপালি সহ প্রবাসে যারা প্রাণ হারিয়েছেন সবার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শামা ওবায়েদ। এই রেমিটেন্স যোদ্ধারা যারা আমাদের গর্ব, তাদের পুনর্বাসন করা বা তাদের আবার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা আমাদের একটা প্রায়োরিটি। এবং এটা আমাদের ১৮০ দিনের যে ম্যানিফেস্টো আমাদের ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই ম্যানিফেস্টোতে আছে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলমান আছে। ফরিদপুরের মেয়ে দীপালি আক্তার ২০১১ সালে পাড়ি জমিয়েছিলেন লেবাননে। গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তিনি মারা যান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে যুবক রাজু নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতকাল রাতে বায়েজিদ থানার রৌফাবাদ শহীদ নগর কলোনিতে হত্যার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজুর। একই ঘটনায় গুলিবিদ্ধ হয় আরও এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ওই যুবকে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু রেশমিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। পুলিশ বলছে টার্গেট করে মৃত্যু নিশ্চিত করতে এই হামলা চালানো হয়। জড়িতদের ধরতে অভিযান চলছে। ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন। বাংলা ১২৬৮ সালের এদিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলা সাহিত্যের সব শাখায় অসামান্য অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রং, রূপ, গন্ধ। ধরা দিয়েছে বাঙালির আবেগ, জীবনবোধ। শতাব্দী পেরিয়েও বাঙালি হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছেন বিশ্বকবি। জন্মেছেন জমিদার পরিবারে। পারিবারিকভাবেই সাহিত্যের সঙ্গে ছিল বোঝাপড়াও। তারই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাবের আলোয় উদ্ভাসিত হয়েছে বাংলা সাহিত্য। ১৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ভালোবাসা, মানবপ্রেম আর প্রকৃতির কথায় আজও সমান প্রাসঙ্গিক বিশ্বকবি। চয়ন, শব্দ, এইগুলোর সাথে অন্য কোনো গানের সুর বা শব্দচয়ন এইগুলোর তুলনা তেমন, মানে রবীন্দ্রসঙ্গীত। যখন মন খারাপ থাকে, একা একা থাকি, তখন রবীন্দ্রনাথের গানগুলো তো আসলে এরকমই, একা একা শোনার মতো। কবিতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ৫২টি কাব্যগ্রন্থে বাংলার জনজীবনের সকল অনুভূতিকে যেন প্রকাশ করেছেন ছন্দে ছন্দে। রবীন্দ্রনাথের প্রতি একটা আগ্রহ আমার মায়ের কাছ থেকে আমি এটা পেয়েছি। রবীন্দ্রনাথের গানগুলোতে এমনই, যেমন মনকে স্পর্শ করে। শুধু কবিতা নয়, বাস্তবে সাহিত্যের যেখানটাই হাত দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সবখানেই সেটা পেয়েছে পূর্ণতা। প্রায় ২০০০ গানের বিশাল সাম্রাজ্য ১ শতাব্দী পরেও মন্ত্রমুগ্ধ করে রাখে বাঙালিকে। রবীন্দ্রনাথকে সবাই বোঝে না, রবীন্দ্রনাথকে সবাই ধারণ করতে পারে না, আর যারা করে আসছে তারা রবীন্দ্রনাথকে ছাড়তে পারে না। খালি রবীন্দ্রসঙ্গীত না, নজরুল সঙ্গীতও মানুষ কম শোনে, বা সত্যি বলতে গানের চর্চাটাই আসলে এখন কমে এসেছে। তো
প্রযুক্তি আর ব্যস্ততায় বদলে গেছে জীবন, তবুও সম্পর্ক, মানবিকতা আর শান্তির খোঁজে বারবার ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের কাছেই। আমাদের পড়াশোনার অভ্যেসটা কমে গেছে। আমরা যদি ছোটবেলা থেকেই ওই স্মার্টফোনগুলোতে ডুবে না গিয়ে একটু বইপত্র পড়তাম, তাহলে রবীন্দ্রনাথ এমনি আমাদের কাছে আসতো। নতুন প্রজন্মের কাছেও ভিন্নভাবে ধরা দেন তিনি। কখনো গান, কখনো কবিতায়, আবার কখনো নাটক, ছোট গল্পে নিজেকে খুঁজে ফেরে পাঠক, শ্রোতা, দর্শক। ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ, ৪৯টি ছোট গল্প, বাদ পড়েনি ছবি আঁকা। এমন সৃষ্টিশীল মানুষ আর দেখেনি বাংলা সাহিত্য। একটা যুগোপযোগী পরিবেশন যেমন প্রয়োজন, তেমনি সবাই মিলে সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের আদর্শেও এবং তার যা মূল কথা সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, নিশ্চয়ই প্রজন্মের কাছে আমরা তার বার্তাটিও পৌঁছে দিতে পারবো। সেই ক্ষেত্রে শিল্পী হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের অনেক বড় দায়িত্ব রয়ে গেছে। তবে রবীন্দ্রনাথ চির আধুনিক। সময়ের পথ ঘুরে রবীন্দ্রনাথের কাছে এসেই প্রশান্তি খুঁজে পাবেন ক্লান্ত পথিক। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর আয়োজন নিয়ে জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, এই মুহূর্তে জন্মজয়ন্তীর কি আয়োজন চলছে, দিনব্যাপী কি কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন? কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30টার দিকে প্রতিশরের রবীন্দ্র জয়ন্তীর যে আনুষ্ঠানিকতা সেটি উদ্বোধন হয়েছে এবং আপনি জানেন যে প্রতিশরে রবীন্দ্রনাথের নিজস্ব জমিদারি, যার কারণেই এই আয়োজনটি বড় পরিসরে হয়ে থাকে এবং এবছর যে কয়েকটি অনুষ্ঠান বাংলাদেশে হচ্ছে তার মধ্যে মূলত মূল আয়োজনটা প্রতিশরে এবং এই মুহূর্তে আলোচনা সভা চলছে, বক্তব্য রাখছেন আলোচকগণ। এই মুহূর্তে আমরা দেখছি যে আজকের অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় কমিশনার তিনি বক্তব্য প্রদান করছেন, সভাপতির বক্তব্য প্রদান করছেন। এরপরেই কিন্তু অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি তার প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন। এর আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং সংসদে হুইপ তিনি কিন্তু বক্তব্য প্রদান করেছেন, রুহুল কদ্দুস তালুকদার দুলু, কয়েকজন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া আলোচক বিন্দু আসলে এই আলোচনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, তার স্মৃতি এবং তাকে ঘিরে এই অঞ্চলের মানুষের যে উৎসাহ উদ্দীপনা এবং তার করছেন এখানকার যারা আলোচক আছেন তারা। এই মুহূর্তে আমরা যদি একটু বলি যে যারা আলোচক আছেন তারা এই মুহূর্তে আমরা যদি একটু বলি যে রাব্বি, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি কিন্তু বক্তব্য শুরু করেছেন। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যেতে চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম জয়ন্তীর এই দিনে তার ভিন্নতর কর্মজীবনের একটা বিরল এই স্থান প্রতিশর। এই প্রতিশরে আয়োজিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন। নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর আয়োজনে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শুধু কাগজে কলমে নয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সত্যিকার অর্থে সবাইকে একমত হতে হবে। তাহলে দুর্নীতি, অনিয়ম রোধ ও জনস্বার্থে সাংবাদিকতার আসল শক্তি কাজে লাগানো যাবে। ম্যানেজমেন্ট রিসোর্সেস ও ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI আয়োজিত প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এসব আলোচনা উঠে আসে।
দেশ বিদেশের 400 সাংবাদিক, গবেষক, সম্পাদক অংশ নিয়েছেন এই আয়োজনে। রাজধানীর রেডিসন হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভোগে, ঝুঁকি ও নজরদারির সংখ্যা কমানো যায়নি। গবেষকরা বলেন, রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণে অনেক প্রতিবেদন আলোর মুখ দেখে না। গভীর অনুসন্ধানের জন্য তহবিলের অভাব আছে। অনেক সাংবাদিক রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। এ সময় যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ বলেন, বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা কিছু ক্ষেত্রে প্রশাসনকে তৎপর হতে বাধ্য করেছে। কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর 4 সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাহিনীর সদস্যরা মহেশখালীর ধলঘাটা নাসির ডেল এলাকায় অবস্থান করছে। এরপর বৃহস্পতিবার রাত 9টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে 4 জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড তাজা কার্তুজ এবং 5টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা সবাই মহেশখালী থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর হয়ে ডাকাতির সঙ্গে জড়িত ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনে নবনির্বাচিত বিধায়কদের সাথে আজ বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে আরও উপস্থিত থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। স্থানীয় সময় বিকেল 3টায় অনুষ্ঠিত হবে বৈঠক। তবে তার আগে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে প্রাথমিক আলোচনায় বসবেন দু নেতা। নির্বাচিত বিধায়কদের মধ্যে রয়েছেন আরজিকর ভিকটিমের মা রত্না দেবনাথ, উৎপল মহারাজ, রাজেশ কুমার ও দীপঞ্জন চক্রবর্তী। আঞ্চলিক প্রতিনিধিত্ব ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা নিশ্চিত করা হবে নবনির্বাচিত মন্ত্রিসভায়। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে প্রথম দিকে রয়েছেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ সহ আরও অনেকে। ভারতের তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এখনও কাঙ্ক্ষিত 118 আসন নিশ্চিত না হওয়ায় থালাপতি বিজয়ের টিভিকে সরকার গঠনের আহ্বান জানাননি রাজ্যপাল। এদিকে গুঞ্জন উঠেছে বিজয়কে ঠেকাতে একজোট হতে পারে ডিএমকে ও এআইডিএমকে। এমন পরিস্থিতিতে টিভিকে জানিয়েছে, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের সুযোগ না পেলে একসাথে পদত্যাগ করবেন তাদের 107 এমপির সবাই। নির্বাচনে সর্বোচ্চ 108 আসন জিতেছে বিজয় দল, যার মধ্যে বিজয় একাই জিতেছেন 2টি আসনে। এরই মধ্যে এই দলটিকে সমর্থন দিয়েছেন কংগ্রেসের 5 বিধায়ক। অন্যদিকে এককভাবে ডিএমকে 59 এবং আইডিএমকে 47টি আসন জয় পেয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে